পিনাকি ভট্টাচার্য আমাদের সবার প্রিয়, সবার ঘৃণার পাত্র, শুধু বাংলাদেশের মৌলবাদী জঙ্গিদের ছাড়া। কি ভারতীয় এজেন্ট! পিনাকির সর্বশেষ কয়েকটা ভিডিও দেখে আমার মাথায় এই চিন্তাটা ঘুরপাক খাচ্ছে। আসুন আমরা আসলে পিনাকির বিষয়টা একটু তলিয়ে দেখি, একটু গভীরে যাই, গভীরে গিয়ে দেখি পিনাকি কি সত্যি ভারতের এজেন্ট নাকি সে অন্য কিছু। পিনাকি ভারতের এজেন্ট কি এজেন্ট না এটা নিয়ে কিন্তু মোটামুটি দ্বিধাবিভক্ত আছে। যারা তার ভিডিও শোনে, যারা তার অ্যাক্টিভিটিস জানে, অনেকে তাকে সরাসরি ভারতের এজেন্ট বলে ইতিমধ্যে কিন্তু ঘোষণা করেছে, আর অনেকে মনে করে যে সে শুধুই বাংলাদেশের জঙ্গিদের প্রতিনিধি। পিনাকি সর্বশেষ কয়েকটা ভিডিওতে একটা প্যাটার্ন আছে, এবং একটা ভিডিও দেখলাম যে ওই যে আমাদের উত্তরবঙ্গে যে একটা হিন্দু মন্দির হচ্ছে সেটা নিয়ে যে একটা বিতর্ক চলছে, ওইটাকে কেন্দ্র করে পিনাকি একটা ভিডিও করেছে। সেখানে সে বাংলাদেশের উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর ডিস্ট্রিক্ট এবং চিটাগাং অঞ্চলকে এমন সুন্দর একটা প্যাকেজ তৈরি করেছে, এবং এটা করতে গিয়ে পিনাকি স্বভাবত যেটা করে বিভিন্ন ধরনের আপনার রেফারেন্স ইত্যাদি নিয়ে আসে, এবং ওর প্রয়োজনে ও কোনো মুদি দোকানদারের বক্তব্যকে এটা আন্তর্জাতিক বক্তব্য হিসাবেও কিন্তু সে তার বক্তব্যে প্রতিষ্ঠিত করে। সেভাবে সে এই দুইটা অঞ্চলকে একটা ভারতের হাতে মানে তুলে দেওয়ার মতো একটা প্যাকেজ তৈরি করেছে, এবং বিষয়টা দেখার মতো। কিন্তু এজেন্ট আবার এইভাবে কাজ করে না। পিনাকি এজেন্ট কি এজেন্ট না এটা যারা খোঁজ খবর রাখেন তাদেরকে সন্দেহকে দৃঢ় করেছে কয়েক বছরের মধ্যে বা আগে ক্যাথারিন শেকডাম নামে এক ব্রিটিশ ফ্রেঞ্চ ইউরোপিয়ান মহিলা, আর কি 40-45 বছর বয়স। সে প্রায় 10 বছর ধরে ইরানের গভীরে ঢুকেছিল। ইরানি যে ক্ষমতাবান ব্যক্তিরা ছিল, এমনকি খামেনির সামনে পর্যন্ত গিয়েছিল এটা মনে করা হয়, এবং ইরানের সরকারের যে পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল বক্তব্য সেগুলোর পক্ষে কথাবার্তা বলে সে অনেক কিছু করেছে। এবং পরে সবাই তাকে মানে এই বলে দায়ী করা হয়েছে যে সে ইরানিয়ানদের থেকে তাদের সাথে ঘনিষ্ঠ হয়ে তাদের তথ্য সে ইসরায়েলের কাছে প্রকাশ করেছে, এবং মূলত মোসাদের এজেন্ট। যদিও ক্যাথরিন শেকডাম সেটা সে রিফিউজ করেছে, সে বলেছে এটা সত্য না, কিন্তু এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। আর এইরকম তথ্য জানার পর পিনাকি সম্পর্কেও যারা এইসব ব্যাপারে অনেক বিশেষ করে কনস্পিরেসি থিওরি বিশ্বাস করেন, তারা এই পিনাকিকে মনে করেন যে একই কায়দায়, অর্থাৎ ভারতের বিরুদ্ধে গালিগালাজ করে, আওয়ামী লীগের বিরুদ্ধে গালিগালাজ করে, মূলত পিনাকি ভারত এবং আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগ আর ভারত এই দুই পক্ষ পলিটিক্যালি কিছুটা অ্যালাইন্ড আছে, কারণ ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ, আওয়ামী লীগ একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তি। বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আছে তারা তো ধর্মীয় শক্তি, অর্থাৎ তাদের রাজনীতিটা ভারতের সাথে অ্যালাইন্ড না। এমনকি বিজেপিও কিন্তু মুখে যদিও ধর্মীয় সংগঠন, কিন্তু প্র্যাকটিক্যালি তারাও কিন্তু একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তি। এই বিতর্কে যাব না, গালি এখানে দিয়ে না, ভবিষ্যতে কোনো এক সময় এটা আলোচনা করব কিভাবে বিজেপিও একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি। একটা কথা এখানে বলা ভালো যে পিনাকি সম্পর্কে যত আর্গুমেন্ট করা যায়, সত্যিকারে পিনাকি কি সেটা সবচেয়ে বেশি ব্যাখ্যা করা যায় পিনাকি যা কিছু করে। পিনাকি যা কিছু করে, যা কিছু চায়, অর্থাৎ তার ঘোষিত চাওয়া যেটা, এজেন্ট হিসাবে তো তার ঘোষিত চাওয়া এক, ভেতরের চাওয়া ভিন্ন হবে, সেটা স্বাভাবিক। কিন্তু পিনাকি যা করে এবং তার ঘোষিত চাওয়া, এইটা কিন্তু সবচেয়ে ভালো ব্যাখ্যা করেছে, আপনারা সবাই চিনেন, ওনার নাম মুফাসসিল ইসলাম। মুফাসসিল ইসলাম ইত্তেফাকে প্রকাশিত একটা কাগজ বের করেছিলেন। এখন এই কাগজটার নকল কি আসল আমি জানি না, এটা ব্যাপক সংখ্যক মানুষ বিশ্বাস করেছে, আবার আমি এটাও ধরে নিতে পারি যে অনেকে বিশ্বাস করে নাই। ইত্তেফাকে প্রকাশিত এই কাগজে বলা হয়েছিল যে পিনাকির যে মা এবং পাকিস্তান আমল বা পাকিস্তানের মানে পিনাকি যে সময়টা জন্মগ্রহণ করেছে ওই সময়টায় একজন পাকিস্তানি কর্নেল বা আর্মি অফিসার ওই অঞ্চলে চাকরি করত, এবং তার সাথে পিনাকির মায়ের প্রেম হয়, এবং পিনাকি এবং পিনাকির ওই পাকিস্তানি লোকের এবং পিনাকির মায়ের প্রেমের ফসল হলো পিনাকির শরীরের গঠন এবং চোখ, কথাবার্তা, এগুলোতে কিন্তু মোটামুটি একটা পাকিস্তানি ছাপ কিন্তু আছে। আমি কিন্তু এটা বিশ্বাস অবিশ্বাস কিছু করি নাই, আমি শুধু বলছি যে যুক্তিটা। পিনাকি যেটা চায়, পিনাকি যেভাবে জামাত প্রীতি পোষণ করে, যেভাবে সে সারা পৃথিবীর সব প্রতিষ্ঠিত সত্য থিওরিকে উল্টে দিয়ে জামাতের পক্ষে থিওরি রচনা করে এবং পাকিস্তানের পক্ষে থিওরি রচনা করে, এবং মুক্তিযুদ্ধের কত মানুষ মারা গেছে না গেছে, বঙ্গবন্ধুকে যেভাবে অসম্মান করে, আওয়ামী লীগকে যেভাবে সে বাংলাদেশের সব দুঃখের কারণ মনে করে,
ইত্যাদি যদি আমরা দেখি এবং পিনাকির যদি এগুলোই ঘোষিত উদ্দেশ্য হয়, অন্য কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে এটা মোটামুটি এই এই বিশ্লেষণটা পুরোপুরি মিলে যায় যে পিনাকির সাথে পিনাকির মা সম্পর্কে ওই পাকিস্তানি আর্মি অফিসারের প্রেমের যে কথা বলা হয়েছে সেখান থেকে পিনাকি জন্মগ্রহণ করেছে। এবং এরকম হলে আমরা সহজেই বুঝতে পারি পিনাকির বাপ পিনাকিকে মেনে নিলেও এক ধরনের টানাপোড়েন তো রয়ে গেছে ওর শৈশবে। ফলে শৈশব থেকে পিনাকি কিন্তু একজন মানে নো ম্যানস ল্যান্ডে জন্মগ্রহণ করা একটা শিশু। নো ম্যানস ল্যান্ডে জন্মগ্রহণ করা মানে হলো যে পিনাকি শৈশব থেকে আমার আপনার মতো স্বাভাবিক মনস্তত্ত্ব নিয়ে কিন্তু ও বেড়ে ওঠেনি। ওর মার সাথে যদি ওই ওই আর্মি অফিসারের প্রেম থাকে, মা ওকে কান্নাকাটি করে তার কথা বলেছে এবং পাকিস্তানের প্রতি ওর প্রীতি এবং ভালোবাসা জন্ম নিয়েছে, এগুলো কিন্তু খুব স্বাভাবিক। এবং আমি এটা বলছি কেন জানেন, পিনাকি যা প্রচার করে সেটা কিন্তু এই থিওরিটা, এটা সত্য বলে অনেকে, আমি সত্য মিথ্যা বলছি না, আমি বলছি যে পিনাকিকে বিশ্লেষণ করার জন্য এটা হলো সবচেয়ে যৌক্তিক। অর্থাৎ যে এটা যদি বানানো হয়, কিন্তু এই ঘটনাটা যদি সত্য হতো যে পিনাকির বাবা একজন পাকিস্তানি, পিনাকির মা বাংলাদেশি হিন্দু, পরবর্তীতে যেভাবে ঘটনা প্রবাহ এড়িয়েছে, এই ধরনের একটা শিশুর যে ধরনের জটিল শৈশব থাকে সেখান থেকে আজকে পিনাকি যা হয়েছে, যা সে করছে, একেবারে সরল রৈখিক আপনার অনুবাদ। এটা কোনো বিশ্লেষণ না। অর্থাৎ পিনাকি আজকে যা করছে, যা পাকিস্তানের পক্ষে, ভারতের বিরুদ্ধে এবং বিশেষ করে আওয়ামী লীগকে যেভাবে গালি দেয়, প্রতিটা জিনিস কিন্তু ওই তত্ত্বের সাথে মিলে যায়। এখন ওই কাগজ কি এত বড় কাগজ, ওটা কি নকল, এটা আসলে কাগজটা নকল এটাও কিন্তু আমার মনে হয়নি। তবে এই ব্যাপারে অনেকে এই ব্যাপারে আসলে বিষয়টা পরিষ্কার করা উচিত। মুফাসিল ইসলাম তো বের করেছিলেন, পরবর্তীতে এটা নিয়ে আর আলাপ আলোচনা নেই। যেখানে একটা সন্ত্রাসী সারা দেশ ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে, তার সম্পর্কে আসলে সব ধরনের কাগজপত্র কিন্তু বিচার বিশ্লেষণ করা উচিত এবং সত্য যদি কোথাও পাওয়া যায় সেটা আসলে মানুষকে জানানো উচিত, যাতে এই ধরনের একটা ক্রিমিনালের চরিত্র আমরা ভালোভাবে বিশ্লেষণ করতে পারি। পিনাকি যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু মানে ওই কাগজটা যদি সত্য হয়ে থাকে, মুফাসসির ইসলাম যে কাগজ আমাদের দেখিয়েছেন সেটা যদি সত্য হয়ে থাকে, আসলে পিনাকিকে নিয়ে বিশ্লেষণের আর কিছুই নাই। তার যেভাবে জন্ম এবং যেই ধরনের টেনশনের মধ্যে তার জীবন গড়ে উঠেছে, যে পিতা চলে গেছে, মাকে রেখে স্বাভাবিক চলে যাবে, এবং যেই পিতার তাকে মানুষ করেছে, অন্তত লেখাপড়ার খরচ দিয়েছে, সেই পিতা তার পিতা নয়, এই ধরনের একটা পরিস্থিতি, যদিও এটা পৃথিবীর অনেক দেশে স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের মাত্র একটা সমাজে এটাকে খুবই কদাকার একটা অবস্থান হিসাবে চিহ্নিত করা হয়। অর্থাৎ পিনাকি সারাক্ষণই অনুভব করেছে যে সে একটা জারজ। আমি কিন্তু জারজদের ভালোবাসি। কেউ যদি সত্যিকারের জারজ হয়ে থাকে, জারজ বলতে বিবাহ বহির্ভূত সম্পর্কে যদি কোনো সন্তান হয়, আমি আমার নৈতিকতা বড় জোর যারা বিবাহ বহির্ভূত সন্তান উৎপাদন করেছে তাদের আমি তাদের জন্য আমার ভিন্ন বিচার থাকতে পারে, কিন্তু ওই সন্তানটাকে আমি অত্যন্ত মমতার দৃষ্টিতে, স্নেহের দৃষ্টিতে, সবচেয়ে বড় কথা তার আত্মমর্যাদা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেই দিকে কিন্তু আমার যে মানুষ হিসাবে আমার যে বিকাশ সেটা কিন্তু ওই দিকে যায়। কিন্তু আমাদের সমাজ তো সেটা না। চিন্তা করেন, 5 জন যদি জানে, এমনকি তার পিনাকির পরিবারের মধ্যেও, তাহলে কি পরিমাণ ঘৃণা, কি ধরনের টানা পড়েন, কি ধরনের আপনার একটা সাইকোলজিক্যাল নিপীড়নের মাধ্যমে পিনাকি মানুষ হয়েছে। এটা আরো ব্যাখ্যা করে এই ঘটনাটা। পিনাকি সম্পর্কে যে বলা হয় যে প্রায় 300 বা 200 শিশু হত্যা করেছে নকল ওষুধ তৈরি করে, পিনাকি এগুলোর ব্যাখ্যা দিয়েছে, নিজেকে এগুলো থেকে বিজড়িত করেছে। এখন পিনাকি ওই 200 শিশু মেরে ফেলেছে কিনা, ওই ওই বিষ খাইয়ে, অর্থাৎ নকল ওষুধ খাইয়ে, বা নকল ওষুধ তৈরিতে পিনাকির কোনো ভূমিকা ছিল কিনা, এগুলো আসলে বড় প্রশ্ন আর থাকে না। পিনাকি এই পর্যন্ত যে ধরনের কার্যক্রম করেছে, যেই দানবীয়তা নিয়ে, যেই হিংস্রতা নিয়ে সে 24-এর জঙ্গি উত্থানের পর আওয়ামী লীগের লোকজনকে মেরে ফেলার জন্য বাংলাদেশি জঙ্গিদের উস্কে দিয়েছে, কিংবা কিছুদিন পরে হয়তো দেখা যাবে বিএনপিকে মেরে ফেলার জন্য, আজকে দেখলাম ওই যে কষা জাহেদকে মানে যেভাবে আটকানোর জন্য, মানে যেই হিংস্রতা নিয়ে পিনাকি বলছে, এগুলা পিনাকির এই চরিত্রটা যে ও যে একটা হিংস্রতা, যে ওর সাথে কেউ পারবে না, এইটা এতটুকু হিংস্রতা কিন্তু ওই 200 বা 300 শিশুকে নকল ওষুধ খাইয়ে মেরে ফেলা পিনাকির পক্ষে কিন্তু অসম্ভব না। খেয়াল করবেন, আমি কিন্তু পিনাকি কাজটা করেছে কি করেনি সেদিকে যাচ্ছি না, এগুলো নিয়ে তর্ক করতে পারে, কিন্তু পিনাকির ভিতর যেই ধরনের হিংস্রতা এবং নিষ্ঠুরতা আছে সেটা দিয়ে কিন্তু ওই কাজটা না, হচ্ছে অনেক আরো বেশি শিশুকে মেরে ফেললে কিন্তু পিনাকির কিছু এসে যায় না। যেমন এই যে হামেজে এত শিশু মেরে ফেললো ইউনুস, বাংলাদেশেরও কোনো বিকার নাই, ইউনুসেরও কোনো বিকার নেই। ইউনুস কিন্তু আবার পিনাকির চেয়েও উঁচু দরের নিষ্ঠুর এবং অন্য জটিল ক্যারেক্টার, এটা আজকে কথা বলছি না, কিন্তু প্যাটার্নটা চিন্তা করেন, পিনাকির যে নিষ্ঠুরতা এর মধ্যে প্রকাশ হয়েছে, সেখানে সে 200-300 শিশু কিন্তু মেরে ফেলতে পারে, এটা কোনোভাবে অসম্ভব কিছু না। পরবর্তীতে পিনাকি সম্পর্কে আমরা যেটা দেখলাম এবং আগে থেকেই যেটা আমরা জানি, সেটা হলো যে পিনাকি যে তার রাজনৈতিক অ্যাক্টিভিজমটা করে,
এই রাজনৈতিক অ্যাক্টিভিজমের মধ্যে ওর ক্লোজেস্ট ক্লিক হলো কিন্তু মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান, ইলিয়াস, কনক সারোয়ার এবং পিনাকি, এই চারটা ছিল মানিক জোট। এদের সাথে অনেকেই জঙ্গি উত্থানের আগে অনেকেই এদের সাথে ছিল, জুলকারনাইন সাহেব, তারপরে ফাহাম আব্দুল সালাম, জাহিদুর রহমান, যে এখন ওই যে আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, এরা সবাই কিন্তু এক লিক হয়ে কাজ করেছে। ওই যে বিরানি সাহেব, তারপরে ওই যে আরেকটা টোকাইকে যে ইউনুসেনে তার উপদেষ্টা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট বানালো মনির হায়দার, এগুলো সব এক ক্লিকে কাজ করতো তখন। পরবর্তীতে বিএনপি জামাত ভাগাভাগি হয়ে এরা দুই পক্ষ হয়ে গেছে। তাজ হাসমি ছিল, এখন আবার তাজ হাসমি কিন্তু পিনাকির বিরুদ্ধে আবার বেশ ভোকাল। তবে তাজ হাসমির বক্তব্য তো পিনাকির মতো অত দূরে পৌঁছে না। পিনাকিটা খুব পিনাট্রেট করে। পিনাকি যে কোনো ভিডিও যখন আপলোড করে একদিন দুই দিনের মধ্যে লক্ষ লক্ষ এগুলা কিন্তু মানুষ দেখে। পিনাকি বিরাট সফল একজন অ্যাক্টিভিস্ট, তাতে তো কোনো সন্দেহ নাই। আমরা তার ক্লিকটা দেখি, এই যে মাহমুদুর রহমানের সাথে তার ক্লিক। পুরো ভারত উপমহাদেশে আমি মাহমুদুর রহমান নিয়ে ভিন্ন জায়গায় কথা বলবো। মাহমুদুর রহমান এক নম্বর জঙ্গি। আপনি এটা জৈশি মোহাম্মদ নিয়ে আসেন, বর্তমান পৃথিবীতে আমি মনে করি যে যত জঙ্গিদের গডফাদার, জঙ্গি বলতে মানে কি, মাহমুদুর রহমান তো এই পর্যায়ে এসে ফিল্ডে বোমা মেরে নেমে পড়বে না, যদিও একটা সময় পড়বে। আমরা যদি মাহমুদুর রহমানকে ধরেন হলি আর্টিজান বা এই ধরনের কোনো জায়গার মতো যদি মাহমুদুর রহমানকে আটক করি, মাহমুদুর রহমান হয় বিষ খেয়ে মরে যাবে, অথবা ওই আত্মঘাতী হবে কিংবা বোমা ফাটাবে, মানে 5-10 জনকে মারবে। এটা লাদেনও করতো, বর্তমানে সেটা করছে না। মানে মাহমুদুর রহমানের চেয়ে আমার জঙ্গিবাদ সম্পর্কে প্রায় আমি 35 বছর পড়াশোনা করি, জঙ্গিবাদের একেবারে সব ধরনের গবেষণা। হ্যাঁ, এগুলো বলতে চাই না, কিন্তু বলি যে আমার কথাগুলোকে কেউ খেলো করে দেখবেন না, এই জন্য বলি আর কি। মাহমুদুর রহমানের মস্তিষ্ক যেই পরিমাণ জঙ্গি, এইরকম জঙ্গি সারা পৃথিবীতে এখন বড় জোর আপনি 5-10 জন পাবেন। কিন্তু মাহমুদুর রহমানের মতো এত বড় জঙ্গি, আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশটা তো আসলে জঙ্গিদের দ্বারাই শাসিত, জঙ্গিদের দ্বারাই প্রিয়। আর বাংলাদেশে তো মানুষ অর্থনৈতিক উন্নতি চায়। আমি বারবার বলতেছি, দেখেন জঙ্গি আর অর্থনৈতিক উন্নতি দুটো হবে না। যা প্রসঙ্গে চলে আসে, আমার ভিন্ন প্রসঙ্গে যেতে ইচ্ছে করে, কারণ আসলে কথার সাথে কথা চলে আসে। মাহমুদুর রহমানের মতো জঙ্গির সাথে পিনাকির যে ক্লিক, এইটা হওয়া আপনার একটা অসাধারণ ঘটনা। আমি বলবো যে একটা অকল্পনীয় ঘটনা। হয় পিনাকি মাহমুদুর রহমানের মতো মগজ ধোলাইকৃত ইসলামিক জঙ্গি হয়ে গেছে, ইসলাম ধর্মকে ভালোবেসে বা ইসলাম ধর্মের যেই অংশটাকে জঙ্গিবাদ আপনার অনুশীলন করে সেই অংশটাকে ভালোবেসে পিনাকি সেই ধরনের জঙ্গি হয়ে গেছে। ইলিয়াস কিন্তু অলরেডি সেই ধরনের জঙ্গি, ইলিয়াস নিয়ে এখানে কথা বলার অবকাশ নেই। মোটামুটি কনক সারোয়ারও কিন্তু এদের কাছাকাছি জঙ্গি। কিন্তু একই ধরনের জঙ্গি পিনাকি হয়ে যাওয়া, এইটা কিন্তু এই জায়গায় এসে কিন্তু আপনার একটু খটকা লাগার কারণ আছে, আপনাকে একটু থামতে হবে। এখন পিনাকি যদি সত্যি সত্যি ভারতীয়দের এজেন্ট হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এটা ভারতীয়দের একটা বড় সাফল্য যে এই সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় জঙ্গিদের একজন, যার সমকক্ষ হয়তো আর 2-3 জন খুঁজে পাওয়া যাবে। কিন্তু মাহমুদুর রহমানকে যদি পিনাকি যেভাবে পিনেট্রেট করেছে, যেই ধরনের মাহমুদুর রহমানের সাথে যে ধরনের সখ্য অ্যালাইনমেন্ট এবং একসাথে কাজ করছে পিনাকি আর মাহমুদুর রহমান, ইদানিং অবশ্য মাহমুদুর রহমানের রেফারেন্স সে খুব একটা দেয় না, কিন্তু ওদের মধ্যে কোনো বিরোধ এখন পর্যন্ত হয় নাই। তাহলে এখানে বলতে হবে যে ভারতীয়রা যদি পিনাকিকে নিয়োগ করে থাকে বা পিনাকি স্বইচ্ছা ভারতীয় এজেন্ট হয়ে থাকে, মাহমুদুর রহমানকে পিনেট্রেট করা হলো পিনাকির জীবনের সবচেয়ে সফল। মানে এই পিনাকি যদি এই পর্যায়ে, মানে সে যদি সত্যি সত্যি ভারতীয় এজেন্ট হয়ে থাকে, তাহলে মাহমুদুর রহমানকে পিনেট্রেট করা, ইলিয়াসকে পিনেট্রেট করা হলো পিনাকির জীবনের, অর্থাৎ তার গুপ্তচর বৃত্তির জীবনের সবচেয়ে বড় সাফল্য। আমরা পিনাকি কি সত্যি ভারতীয়দের এজেন্ট কি এজেন্ট না, এটা পিনাকি কখনো আমাদের হাতে ধরা পড়লে না পড়লে আমরা জানবো না, অর্থাৎ যথেষ্ট পরিমাণে জিজ্ঞাসাবাদ না করলে জানা যাবে না। কারণ এজেন্ট কখনো বলে না এজেন্ট, যারা নিয়োগ দেয় তারাও কিন্তু এগুলো প্রকাশ করে না। এখন ধরুন পিনাকি ভারতের এজেন্ট, ভারত পিনাকি থেকে কি পাচ্ছে? হ্যাঁ, ভারত পিনাকির কার্যক্রম দ্বারা বাংলাদেশের মৌলবাদী জঙ্গি জামাত এদেরকে এক্সপোজ করছে খুব ভালোভাবে। অর্থাৎ পিনাকি ঢোলের পার্টি দিলে ওই যে নাচুনি বুড়ির মতো জামাত যেভাবে নাচে, বিশেষ করে জামাতের সমর্থকরা, এইটাতে ভারতীয়রা যদি বাংলাদেশি জামাতিদের উপর তাদের দৃষ্টি নিবদ্ধ করতে চায়, তাদের এক জায়গায় জড়ো করতে চায় বোঝার জন্য, গবেষণার জন্য, সেখানে কিন্তু পিনাকির অ্যাক্টিভিজমটা আবার খুবই কার্যকর। কারণ পিনাকি দেখেন একটা ভিডিও যদি ছাড়ে, আপনার যে 10 লক্ষ মানুষ দেখে, আমিও দেখি, কিন্তু হ্যাঁ 10 লক্ষের মধ্যে 5 লক্ষ কিন্তু আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সেকুলার মানুষই দেখি, আর 5 লক্ষ কিন্তু
এই জামাত মৌলবাদী বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধীরা, হেফাজত, মাদ্রাসায় তো পিনাকির জন্য আপনার দোয়া দরুদ হয়, আবার মাদ্রাসায় লাইন ধরে টেলিভিশনে পিনাকির বক্তব্য শুনে, এগুলা কিন্তু পিনাকি প্রচার করেছে। এইটা ভারতীয়দের লাভ থাকতে পারে যে পিনাকির এক আঙ্গুলি হেলনে পুরো জামাত কিন্তু একটা লাভ দেয়, অর্থাৎ এদেরকে আপনার অধ্যয়ন করা, এদের উপর গবেষণা করা, এদেরকে চিনে রাখা, এইটা পিনাকি ভারতীয়দের এই সুযোগটা করে দিচ্ছে। কিন্তু ভারত কি লাভ পাচ্ছে পিনাকির কাছ থেকে? ভারত এই জামাতকে অধ্যয়ন করা ছাড়া পিনাকির থেকে আর কোনো লাভ পাচ্ছে এটা আমার মনে হয় না। কারণ হলো যে মানে লাভ হয়তো পাচ্ছে, আমরা তো আসলে হয় কি ভারত রাষ্ট্র বলুন, যুক্তরাষ্ট্র বলুন, কিংবা যুক্তরাজ্য বলুন, আপনারা এই জিনিসটা সবসময় বুঝলেন যে প্রতিটা রাষ্ট্র কিন্তু সীমাবদ্ধ চিন্তার মানুষরা রাষ্ট্রগুলোকে চালায়। অর্থাৎ যারা খুব কালে ভদ্রে দুই একজন পাওয়া যায় মানুষ হিসাবে, জ্ঞানী মানুষ হিসাবে অনেক বড় হয়ে যায়। বাংলাদেশে আমি বলবো যে দুইজন অতটুকু হতে পেরেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পিতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা রাজনীতি করতে 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 সিক্স সেভেন্থ সেন্স গ্রো করেছে। এইটা পৃথিবীর বেশিরভাগ দেশে এইটা খুব কম পাবেন। ভারতে হয়তো অটল বিহারী বাজপেয়ী কিছুটা করেছে, মানে সাম্প্রতিক গত 50 বছরে আমরা যদি ধরি, কিন্তু বাকিরা কিন্তু অত্যন্ত সীমাবদ্ধ চিন্তার মানুষ। ফলে ভারতীয়রা পিনাকির থেকে লাভ কি পাচ্ছে? যদি পিনাকি ভারতের এজেন্ট হয়ে থাকে, তার চেয়ে বড় কথা হলো যে এইভাবে যে সে যে এত প্রভাব বিস্তার করতে পারে, এইটাকেই তারা হয়তো ক্যাপিটালাইজ করছে। আর সাধারণত গোয়েন্দা সংস্থাগুলোর ভিতর কিন্তু বিভিন্ন ধরনের প্লেয়ার থাকে। হ্যাঁ, মনে করেন যে একটা মধ্যম মানের কর্মচারী কিছু প্লেয়ারকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র ওইখানে অত ভালোভাবে দেখেও না কি হচ্ছে না হচ্ছে। আবার বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের ব্যবস্থা থাকে। ফলে সহজ হিসাব নাই আসলে কোনো কিছু লাভ লোকসান ব্যয় করতে। কিন্তু পিনাকির দ্বারা বাংলাদেশের হিন্দুরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পিনাকি এবং তার সহযোগী গৌতম দাসকেও আমার কম মনে হয় না, যদিও গৌতম দাসের রিচ অনেক কম। আর গৌতম দাস হলো যে ইন্টেলেকচুয়ালি পিনাকির চেয়ে একটু বেশি ক্যাপেবল। পিনাকি হলো মোটামুটি ইউনুস টাইপের বক্তৃতা বিবৃতি দেয়া, ইউনুসের চেয়ে বেশি, মানে ইউনুসের চেয়ে পিনাকি জ্ঞানী, এতে কোনো সন্দেহ নাই। পিনাকি যা কিছু পড়াশোনা করেছে ইউনুস হয়তো, মানে পিনাকি 1 বছর 2 বছরে যতটুকু নিজেকে উন্নত করে ইন্টেলেকচুয়ালি, ইউনুস কিন্তু তার সারা জীবনেও আবার সেটা পারেনি। ভিন্ন আলোচনা, ওইখানে গেলাম না। কিন্তু এদের দুজনেরই পড়াশোনা করা, জানাশোনা একটু বেশি। যদিও আবার পিনাকির ভিডিও দেখে আমি এই মন্তব্য করছি না। পিনাকি যেই মজাদার ভিডিও আমাদের পরিবেশন করে, এইটা যে কোনো অনার্স পড়া একটা ছেলে, সে যদি তার চোখ কান খোলা থাকে, সে যদি অনুসন্ধিৎস হয়, আর তার যদি আপনার এই যে আইটি টেকনোলজিটা জানা থাকে, কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে কি সাউন্ড দিতে হয়, ব্যাকগ্রাউন্ড দিতে হয়, এগুলো জানলে যে কোনো একটা কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়া যে কোনো একটা মেধাবী ছাত্র এটা তৈরি করতে পারবে বর্তমান যুগে। এটা কোনো বিষয়ই না। সেই দিক থেকেও আমি কিন্তু পিনাকিকে বিচার করছি না যে ওর ভিডিওর জন্য ওকে আমি এত মহান করছি না, কিন্তু দীর্ঘদিন ধরে তো ওকে অবজার্ভ করছি, সেখান থেকে বলছি। আমি অন্যদের মতো বলে দিব না যে পিনাকি ভারতের এজেন্ট কি এজেন্ট না, কারণ যেই বলে সে তো প্রমাণ দিতে পারে না। আমিও যেহেতু প্রমাণ দিতে পারবো না, আমি সেটা বলবো না। আমি আসলে আপনার চিন্তাটাকে প্রসারিত করছি যে পিনাকি ভারতের এজেন্ট হলে পিনাকি থেকে ভারত কি পাচ্ছে, ভারত থেকে পিনাকি কি পাচ্ছে। ভারত থেকে পিনাকি কিছুই পাচ্ছে না। অর্থাৎ ভারতের এত ক্ষতি করছে পিনাকি, কিন্তু পিনাকি সম্পর্কে তো ভারতের কোনো বার্তা নাই রাষ্ট্রীয় পর্যায়ে অন্তত। সেটাও কিন্তু সন্দেহের উদ্রেক করে। এই যে বলা হয় না, এটা সত্য মিথ্যা জানি না, আমি এখানে গুজব রটাতে আসিনি, সাম্প্রতিককালে ভারত বিদেশে কিছু মানুষকে অ্যাটাক করেছে, খুনও করেছে, এই ধরনের বক্তব্য ভারতের বিরুদ্ধে আছে। ভারত খুন করেছে কি খুন করেনি এটা আমি জানি না, আমার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু ভারত বিদেশের মাটিতেও কিন্তু তাদের দেশের জন্য শত্রু মনে করে এমন লোকজনকে তাড়া করে, এইটা আমরা বলতে পারি। কিন্তু ভারত কিন্তু পিনাকিকে তাড়া করেন, এইখানেও কিন্তু আপনি সন্দেহ করতে পারেন। পিনাকি সম্পর্কে আর 2-3টা কথা বলে এটা শেষ করে দিচ্ছি। পিনাকি ভারতের এজেন্ট কি এজেন্ট না, জামাতের এজেন্ট কি এজেন্ট না, এগুলো কোনোদিন হয়তো জানা যাবে, কোনোদিন হয়তো জানা যাবে না। কিন্তু পিনাকি চরিত্রটাকে আমাদের বিশ্লেষণ করতে হবে। কিন্তু এই চরিত্রের কোর জিনিসটা যেটা সত্য, অর্থাৎ সে ভারতের এজেন্ট কিনা, আমি কয়েকটা দিক আপনাদের বললাম, সে জামাতের এজেন্ট কিনা সেটা আমরা তো দেখতেই পাচ্ছি যে সে কিন্তু আসলে স্বীকার করে জামাতের এজেন্ট। ওটাই ও ঘুরে ফিরে যা বলে, ওটা জামাতের প্রতিনিধি হয়ে যে সে কাজ করছে, এটাই হলো তার বক্তব্য। এবং সে মনে করে যে জামাত বাংলাদেশে ক্ষমতায় আসলে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এখানেও আবার খটকা আছে। পিনাকির মতো ছেলে এইটা বোঝে না, এইটা কিন্তু বিশ্বাস করা কঠিন। এই যে জামাত যে একটা আবর্জনা, জামাতের যে আইডিওলজি, এটা যে একটা আবর্জনা, এইটা যে এই পৃথিবীতে কোনো কিছুই প্রসব করতে পারে না, এইটা যে পৃথিবীতে শুধু ধ্বংস, দুঃখ, মারামারি, কাটাকাটি, হানাহানি, যার বেসিস হলো আপনার জামাত বা মানে মুসলিম মৌলবাদীরা যেটা প্রচার করে, তার বেসিকটা কি? বেসিকটা হলো যে ওই মৌলবাদের সাথে যদি আপনার না মিলে, আপনাকে সে মেরে ফেলবে।
হ্যাঁ, সবসময় মানে না, কখনো তিরস্কার করে, কিন্তু চূড়ান্ত লক্ষ্য হলো যে মেরে ফেলা, মেরে ফেলে একটা বিশুদ্ধ সমাজ গঠন করা। অর্থাৎ জামাত চায় যে সেখানে সেকুলার মুসলমানদেরকে মেরে ফেলবে আর অমুসলিমদের তাড়িয়ে দিবে, দিয়ে একটা বিশুদ্ধ সমাজ গঠন করা। এই আইডিওলজি কিন্তু একটা আবর্জনা, এটা পৃথিবীতে কোথাও টিকে নাই। এই আবর্জনা দিয়ে জামাতের শান্তি পিনাকি বাংলাদেশে আনবে, পিনাকি এটা বোঝে না, এইটা আসলে বিশ্বাস করার কোনো কারণ নাই। আমরা কিন্তু একসময় দেখেছিলাম পিনাকি কিন্তু খুবই আর্জেন্ট এবং এবং একেবারে খুব কড়া একজন জামাত বিরোধী লোক ছিল। এখানেও খটকা লাগতে পারে যে এখন জামাতের বন্ধু হয়ে জামাতের মধ্যে ঢুকেছে জামাতকে ধ্বংস করার জন্য, নাকি জামাতকে আসলে সত্যি সত্যি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পাইয়ে দিতে চায়। পিনাকি সম্পর্কে যে জিনিসটা বলছি, বলেও আবার ব্যাখ্যাতে চলে গেলাম, যেটা সত্য হিসাবে 2-3টা জিনিস আপনি পাবেন। এইখানে কিন্তু কোনো খাদ নাই। একটা হলো যে পিনাকি যাই করুক, এর পেছনে কিন্তু একটা ভয়ানক অপরাধ আপনার রয়েছে, মানে ওর মস্তিষ্কের মধ্যে। যেই অপরাধ হলো খুন ছাড়া, অর্থাৎ কত লক্ষ কত কোটি মরে যাবে, এইটা পিনাকির কাছে কোনো বিষয় না। এগুলা সব খুন হয়ে গেলেও ও ওর আরাধ্য জিনিসটা চায় আর কি। এবং এই পথে, অর্থাৎ স্টালিন কিংবা হিটলার, তারা যেভাবে পৃথিবীটাকে দেখতো, মাও সেদং, যে পথের কাঁটাকে খুন করে ফেললেই কেবল আরাধ্য সমাজ প্রতিষ্ঠিত হবে, এই জিনিসটা পিনাকি প্রচার করে। এবং ওদের মতো আদর্শিকভাবে সেটা বিশ্বাস করে কিনা জানি না, কিন্তু খুন করে ফেলার মতো, অর্থাৎ খুন করে ফেলতে পারার মতো নিষ্ঠুরতা পিনাকির চোখে আছে। পিনাকির চোখ হলো সবচেয়ে শীতল চোখ বাংলাদেশে যত ক্রিমিনাল অনলাইনে কাজ করে বা অফলাইনে কাজ করে। মাহমুদুর রহমান কিন্তু পিনাকির মতো নিষ্ঠুর হতে পারবে না। আমি এইরকম শীতল নিষ্ঠুর চোখ দেখেছিলাম শুধু শায়খ আব্দুর রহমানের মধ্যে। আপনারা পিনাকির চোখটা খুব ভালোভাবে খেয়াল করবেন, শীতল এবং নিষ্ঠুর। অর্থাৎ মানুষ কত মারা গেল, এইটা কিন্তু পিনাকির সমস্যা না। সমস্যা হলো যে সে যেটা চায় এইটা পায়। এইটাও কিন্তু ওই যে পেছনে গিয়ে আবার ওইটা আপনি জাস্টিফাই করতে পারবেন, সে 300 বা 500 শিশু বা 200 শিশু মেরেছে কি মারেনি, এটা বড় কথা না। মারার মতো নিষ্ঠুরতা পিনাকির মধ্যে আছে। পিনাকির নিষ্ঠুরতা তার ক্ষেত্রে একটা সত্য। আরেকটা সত্য হলো পিনাকি অমর হতে চায়। রবীন্দ্রনাথ অমর হয়েছে, দেখবেন রবীন্দ্রনাথ আবার পিনাকির বড়ই শত্রু। মানে পিনাকি অমর হতে চায় যে কোনো ভাবে হোক। এই সত্যটা বিশ্বাস করতে পারে। পিনাকি যদি জামাত দিয়ে বাংলাদেশ দখল করাতে পারে, এইটাকে সে তার অমরত্বের একটা রাস্তা মনে করে। 24-এর জঙ্গি উত্থানের সে কিন্তু শুরুতে কিন্তু বিরোধিতা করছিল, সে ভাবছিল যে এটা ডাইভার্ট করতেছে তার এজেন্ডা থেকে। পরে কিন্তু 24-এর পুরো জঙ্গি উত্থানটাকে পিনাকি কিন্তু আবার গ্র্যাব করে ফেলেছে। এখন এটা মনে হয় যে পুরোটাই কিন্তু পিনাকির সাফল্য। আর পিনাকি কিন্তু ওই গ্রেটনেসটা চায়, অর্থাৎ যে কোনো বড় একটা কাজ হয়ে গেলে সেটার সাফল্য দাবি করে সে গ্রেটনেসটা চায়, অর্থাৎ সে মহান হতে চায়। মৃত্যুর পরও লক্ষ কোটি মানুষের মনে সে বেঁচে থাকতে চায়। এটা যেমন সত্য, আবার পিনাকি যে পথটা বেছে নিয়েছে সেটা তেমনই মিথ্যা। অর্থাৎ সবাই তো গ্রেট হতে চায়, কারো কারো ক্রেভিংটা এত বেশি থাকে যে সহজ পথে তারা গ্রেট হয়ে যায়। পিনাকি ধরেন যদি সত্যি সত্যি ও ছোটবেলায় যা ছিল, ছোটবেলা বলতে আমি ওটা বলছি না, মানে ছাত্র জীবনে বা তারপরে ও তো এক সময় কমিউনিস্ট পার্টিটাকে এগুলো করেছে, মানে ওই সময় ওর একটা হয়তো উদারনৈতিক মন ছিল, যেটা ছিল, তখন কি পিনাকি বিখ্যাত হয়েছিল? হয়নি। পিনাকি বিখ্যাত হয়েছে যেদিন থেকে সে জামাত অবলম্বন করে তার কার্যক্রম শুরু করেছে। সলিমুল্লাহ যেদিন থেকে জামাত এবং মাদ্রাসা ছাত্র কেন্দ্র করে তার বক্তৃতা বিবৃতি শুরু করেছে, সেদিন থেকে কিন্তু সত্যিকারের সলিমুল্লাহর উত্থান হয়েছে, জনপ্রিয় হয়েছে। ফরহাদ মজারও তাই। ফরহাদ মজার, খালেদা জিয়া যখন ফরহাদ মজার প্রকৃত পক্ষে একজন বামপন্থী চৈনিক হোক যা হোক ছিল, খালেদা জিয়া তাকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে সে যখন মাদ্রাসা ছাত্র ভিত্তিক কার্যক্রম শুরু করলো, জামাত বিএনপি সবাই ফরহাদ মজারকে একটা ডেমিগড বানিয়ে ফেলেছেন। দেখেন, তাহলে এই লোকগুলো কিন্তু একটা জেনারেল ক্রাইটেরিয়া আমরা পাচ্ছি, সবাই কিন্তু জনপ্রিয়তা চায়। যে জনপ্রিয়তা আওয়ামী লীগ বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এদেরকে দেয় না। আমার একটা কার্যের মধ্যে এটাও থাকবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এটা একটা ভয়াবহ ভুল, যে নিজেরাও জ্ঞান চর্চা করবে না, যারা একটু পারবে এই জায়গাতে তাদেরকেও কোনো মূল্য দিবে না। এইটা হলো আওয়ামী লীগের চরম, আমি বলবো যে তাদের সীমাবদ্ধতা, তাদের ভুল, এবং তাদেরকে এই জায়গাটা থেকে আমরা বের করে আনতে পারি কিনা সেটা দেখি, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু সহজ কথা হলো যে পিনাকি, ফরহাদ মজার, হ্যাঁ সলিমুল্লাহ, কেউই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে বিখ্যাত হয়নি। যখনই ওরা মাদ্রাসা ছাত্র, মৌলবাদী, স্বাধীনতা বিরোধীদের সাথে গিয়েছে, তখনই তারা বিখ্যাত হয়েছে। বদরুদ্দিন উমর কিংবা নুরুল কবির, এদের সম্পর্ক আপনি একই কথা বলতে পারেন। তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে একটা জায়গায় ডিসিশন নিতে হবে যে সমাজের পোটেনশিয়াল ইন্টেলেকচুয়ালদের মূল্য দিয়ে তাদেরকে জনপ্রিয়তা দিতে হবে, না হলে কিন্তু এরা পিনাকি, ফরহাদ মজার এগুলো হয়ে যেতে পারে। এখন সবাই কি হয়? সবাই হয় না। সবাই যারা হয় না তারা আওয়ামী লীগের মধ্যে আছে, না কে না দে মরছে, কেউ হিরো হচ্ছে না, এরকম তো শত শত আছে, আমরা নিজেরা চিনি। আওয়ামী লীগ তো এদেরকে পাত্তা দেয় না। কিন্তু এর মধ্যে যারা ক্রিমিনাল, যারা হিটলারের মতো খুন করতে পারবে, মুসলিনের মতো ফ্যাসিস্ট হতে পারবে, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে ওরা ফ্যাসিস্ট হওয়া, তারা তো থাকবে না জায়গা মতো। যা হোক, অনেক কথা বললাম, সংক্ষেপে যেটা সামারাইজ করা যায় সেটা হলো যে পিনাকি ভারতের এজেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা আছে, আবার এজেন্ট কিনা আমি জানি না। পিনাকি
জামাতকে দিয়ে রাষ্ট্র দখল করাতে চায়, এইটার মধ্যে পিনাকির উদ্দেশ্য ব্যাখ্যা করা সম্ভব হয় না। একমাত্র ব্যাখ্যা করা সম্ভব হয় যদি ওটা সত্য হয় যে পিনাকি সত্যি সত্যি কোনো পাকিস্তানি এবং তার মায়ের প্রেমের ফসল হয়। এখন এটা সত্য কি মিথ্যা আমি জানি না। পিনাকির জামাত প্রেম ব্যাখ্যা করার আসলে আর কোনো জায়গা নাই। আর যে কোনোটাই সত্য হোক, গ্রেট হওয়ার, অমর হওয়ার, বিখ্যাত হওয়ার এই ক্রেভিং কিন্তু পিনাকির, সলিমুল্লাহ, ফরহাদ মজাদ এদের মতো সমানভাবে আছে। পিনাকিকে নিয়ে শেষ যে কথাগুলো বলবো সেটা হলো, যাদের নাম নিলাম, এই যে ফরহাদ মজার, সলিমুল্লাহ, মাহমুদুর রহমান, পিনাকি, এদের মধ্যে পিনাকির অমর হওয়ার যে ক্রেভিং, যে বাসনা, সেটা অনেক বেশি গভীরতর ওদের থেকেও, এমনকি ফরহাদ মজার, সলিমুল্লাহ থেকেও। এর কারণ দেখেন, পিনাকি কিন্তু আবার উপন্যাসও লিখেছে। ওর উপন্যাস সে ইংরেজি ভাষায় লিখে প্রকাশ করেছে, আর সেটা কত বিক্রি হয়েছে কি হয়েছে সেটা কিছু হয়নি, কিন্তু পিনাকিকে জঙ্গিরা যেভাবে ভালোবাসে আর জঙ্গিরা যেভাবে তাদের ভালোবাসার মানুষদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চায়, সেই দিক থেকে পিনাকির এই বই 10-20 হাজার কপি বিক্রি হয়ে গেলে আশ্চর্য হবার কিছু ছিল না। কারণ বাংলাদেশের যথেষ্ট পরিমাণ জামাতের জঙ্গি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা পিনাকির এই বই কেনার সামর্থ্য রাখে। কিন্তু সেটা চলে নাই। না চলুক, কিন্তু ওর যে অমর হওয়ার বাসনা, এটারও একটা বই প্রকাশ, যে সে উপন্যাসও লিখছে, অর্থাৎ অমর হওয়ার জন্য যা কিছু করার লাগে সবই করছে। যেটা করার মতো মনে করেন যে উপন্যাস লেখা সাহস কিন্তু আবার ফরহাদ মজার যতই কবিতা লিখুক, সলিমুল্লাহ, এদের কিন্তু আবার ওই সাহসটাই হবে না। অর্থাৎ পিনাকি একদিক থেকে খুবই সাহসী, তার ক্রেভিং অনেক গভীর, কিন্তু পিনাকির আবার একটা ট্র্যাজেডি আছে যেটা ফরহাদ মজার, সলিমুল্লাহ, মাহমুদুর রহমানের নাই। হিন্দু হয়ে যে পিনাকি জামাতের প্রতিনিধিত্ব করে, সেটা ভারতীয় এজেন্ট হয়ে হোক, জামাতের টাকা খেয়েই হোক, এটা ট্র্যাজেডিটা কি জানেন? এই অবস্থাটাকে আপনি তুলনা করতে পারেন, ধরুন একটা পিতা তার 8 বছর 10 বছরের ছেলেটাকে দিনে 3 থেকে 5 বার ধর্ষণ করে, তবু ওই সন্তানটা কিন্তু পিতাকে ছেড়ে যায় না বা পিতার বিরুদ্ধে কিছু বলে না। এটা একটা অসুস্থ, অস্বাস্থ্যকর পরিবেশ না? পিতা না হোক, ধরেন যে কোনো একজন প্রিটেইডর মানুষ রাস্তা থেকে একটা শিশুকে তুলে এনে খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, সব করছে, আর দিনে ধরেন তাকে, যে সে যেহেতু সমকামী, সে ওই বাচ্চাটাকে, কিংবা শিশুকামী, সেই বাচ্চাটাকে দিনে 5 বার, 3 বার, 2 বার রেগুলার বেসিস সে বলাৎকার করছে। ছেলেটা কিন্তু কিছু বলছে না। এটা একটা অসুস্থকর পরিবেশ না? অস্বাস্থ্যকর না? পিনাকির এই অ্যাক্টিভিজম জামাতের হয়ে, এই যে অ্যাক্টিভিজমটা সে করছে, এটা তাকে প্রসিদ্ধ বানাচ্ছে, অর্থ দিচ্ছে, ওর তো ইউটিউবে রোজগারি এখন অনেক। কিন্তু এই নিদারুণ ট্রাজিক বাস্তবতায় কিন্তু পিনাকি তার জীবনটা যাপন করছে। এবং পিনাকির মতো মানুষ, আবার এদের আবার কমন গুণ, পিনাকি, ফরহাদ মজার, সলিমুল্লাহ, এরা কিন্তু কখনোই আপনার মানে কোনোদিন তৃপ্তিটা পাবে না। কেন পাবে না জানেন? কারণ তৃপ্তিটা ওদের মগজের মধ্যে নাই। ওরা ভাবে যে সিস্টেমটা আমাকে তৃপ্তি দিচ্ছে না, আদর্শ সিস্টেমটা গড়ে উঠছে না। আদর্শ সিস্টেম পৃথিবীতে কখনো কোথাও গড়ে উঠবে না। এটা শুধু সচেতন মানুষ তার মগজকে সুস্থ করার মাধ্যমে সেই জায়গাটা পেতে পারে। এবং তারা যে এই অসুস্থতাটা ভুগছে, যে তৃপ্তিটা পাচ্ছে না, এটা যে ওদের মগজের দোষ। দেখবেন এই জুলাই জঙ্গিদের মধ্যে, মানে জুলাই তো ওদের একটা বিশাল সফলতা পিনাকির, ও কিন্তু আবার অশান্তিতে পড়ে গেছে, যে না জুলাই কিছুই দেয় নাই, বিএনপি ক্ষমতা গ্রহণ করছে, আবার পুরনো জিনিস, ইত্যাদি ইত্যাদি। এগুলো শুনলে আমাদের কাছে মনে হবে যে না, ও তো আসল সমাজের জন্য অপেক্ষা করছে। বিষয়টা তা না। বিষয়টা হলো দোষটা, রোগটা হলো ওর মস্তিষ্কের মধ্যে। এই রোগটা আপনার সবার আছে। আমরা যারা এটার ব্যাপারে সচেতন, আমরা থেমে যাই এক জায়গায়, কিন্তু ওরা ওইটা নিয়ে সচেতন হতে পারে না, অথবা রোগটা এতই তীব্র যে ওইখান থেকে ওদেরকে ওই রোগ কোনোভাবেই উপসম্ভবান নয়। ফলে এই আপনি সলিমুল্লাহকেও দেখবেন, ফরহাদ মজাকেও দেখবেন, পিনাকিকেও দেখবেন, যে ওরা যদি একটা জিনিস পেয়ে যায়, পরের দিনই কিন্তু ওদের মাথায় নতুন আন্দোলন উৎপাদন হয়ে যায়। তো যেটা বলছিলাম, যে সব মিলে পিনাকির ওই ট্র্যাজেডিটা আপনি, হ্যাঁ, আমার বিশ্লেষণ করার সুযোগ নেই, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। ট্র্যাজেডিটা আপনি বিশ্লেষণ করার দরকার নেই, আপনাকে শুধু চিন্তা করে একটা দিচ্ছি। এই যে দেখেন, পিনাকি জামাতের হয়ে এত কিছু করছে, হ্যাঁ, একটা ভিডিও বের হলে 2 কোটি জামাত লাভ দিয়ে বের হয় পিনাকির একটা ভিডিও বের হওয়ার জন্য। আপনারা এই 2 কোটি জামাতের একটা ব্যক্তিকেও পাবেন না। জামাতের যেটা আরাধ্য, যার জন্য জামাত এই পৃথিবীটাকে জাহান্নাম করে ফেলছে, যে পরকালে অনন্ত শান্তি বেহেশতে গিয়ে ভোগ করবে, এই বেহেশতের ভাগটা পিনাকিকে কিন্তু, যতক্ষণ পিনাকি হিন্দু আছে ততক্ষণ কিন্তু কোনো জামাত কর্মী দিবে না, দিতে পারবেও না। এটা একটা ট্র্যাজিক অবস্থা না? এইটাকে যদি আপনি গভীরভাবে চিন্তা করে নিজের মাথার মধ্যে প্রসেস করতে পারবেন, তখন আপনি নিজেই কনভিন্সড হবেন যে পিনাকির জীবনের অবস্থাটা ঠিক সেই শিশুটার মতো, যাকে তার বাবা প্রতিনিয়ত বলাৎকার করছে, কিন্তু শিশুটা কিছু বলছে না। এমন একটা অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু পিনাকি জীবনযাপন করছে।